30শে মে বৃহস্পতিবার রাত 8টায় শামীম জাহেদি আছে নিটোর্সপিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। এমপি আজিম হত্যা তদন্তে দুই দেশের পুলিশ সব বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ করছে, দেশে ফিরে বললেন ডিবি প্রধান। আগের চেয়ে খারাপ হয়েছে দেশের ব্যবসার পরিবেশ, বিজনেস ক্লাইমেট সূচক কমেছে 3.21 পয়েন্ট। বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের 5 উপজেলায় আকস্মিক বন্যা, তলিয়ে গেছে রাস্তাঘাট, দুর্ভোগে লাখো মানুষ। এমপি আজিম হত্যায় দুই দেশের পুলিশ সব তথ্য বিচার বিশ্লেষণ করছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে দেশে ফিরে তিনি বলেন, মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নিতে ভারতকে অনুরোধ করা হয়েছে। এছাড়াও আলামত উদ্ধার, প্রমাণ ও ডিজিটাল তথ্য সংগ্রহের মধ্য দিয়ে তদন্ত অনেকটাই এগিয়েছে বলেও তিনি জানান। এসব নিয়ে কথা বলতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। জানতে চাচ্ছিলাম, আজকে ডিবি প্রধান হারুনুর রশিদ দেশে ফিরেছেন কলকাতা থেকে এবং তিনি বেশ কিছু বিষয়ে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি বলছেন যে ইন্টারপোলের মাধ্যমে যে মূল মাস্টারমাইন্ড যাকে বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে আখতারুজ্জামান শাহীন, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টা কতটা সফল হবে, কতদিনের মধ্যে হতে পারে বলে আপনারা মনে করছেন? আমরা যদি অতীতের ঘটনা দেখি, ইন্টারপোলের মাধ্যমে কোনো একজন আসামির ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের অ্যালার্ট জারি করা যায়। সেই অ্যালার্টের মাধ্যমে ধারণা দেওয়া যায় যে সেই আসামি আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ অথবা তাকে গ্রেপ্তার করাটা কতটা জরুরি, সেই বিষয়টি আসলে নিশ্চিত করা হয় এবং সেই কাজটি ইন্টারপোল সচরাচর করে থাকে। আমরা যদি জাতিসংঘে ইন্টারপোলের যে ডেফিনেশন আছে সেটা দেখি 1996 সাল অনুযায়ী, সেই ক্ষেত্রে বলা হয় যে ইন্টারপোল কোনো একজন আসামির ক্ষেত্রে তাদেরকে অবজার্ভ করার ক্ষমতা রাখে ইন্টারপোল। অর্থাৎ এই যে আসামি যার কথা বলা হচ্ছে আখতারুজ্জামান শাহীন, সে যদি আদতে দোষী হয়ে থাকে এবং ইন্টারপোলের কাছে যদি এই ধরনের আবেদন বাংলাদেশ পুলিশ অথবা কলকাতা পুলিশের পক্ষ থেকে করা হয়, তাহলে তারা সেই বিষয়টি যদি আমলে নেয়, তবে তারা এই শাহীনের খোঁজ নিবেন এবং তারা অবজার্ভ করবে আসলে শাহীনের গতিবিধি বা এই বিষয়গুলো অবজার্ভ করা হতে পারে। তার পরবর্তীতে যখন এই বিষয়টি আসলে এই হবে, সেখানে কিন্তু আপনার যেহেতু সে আমেরিকায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি, যুক্তরাষ্ট্রে রয়েছে, যুক্তরাষ্ট্র পুলিশ সেখানে ইনভলভ হবে এবং পুরো বিষয়টি আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা খুব সহজেই হয়ে যাবে এমনটি কিন্তু সুযোগ নেই আসলে। আরেকটি বিষয় আমি আপনাকে জানতে চাচ্ছিলাম, আমি জনাব ডিবি প্রধানের জনাব হারুনুর রশিদ বলছিলেন যে দুই দেশের পুলিশ একমত হয়েছে, তারা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করছেন এবং তারা অনেকটাই তথ্য সংগ্রহের ক্ষেত্রে বলা যেতে পারে যে কনক্লুশন টানতে পারবেন বলে তিনি বলছেন, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবেন বলে মনে হচ্ছে। এই চূড়ান্ত পরিণতি আসতে সাধারণত কতদিন লাগতে পারে, কতটা সময় লাগতে পারে? আপনি দীর্ঘদিন ধরেই এই বিষয়টা নিয়ে আপনি নজরে রাখছেন বলেই আপনার কাছে জানতে চাই। দেখুন, আমরা যখন দেখি কোনো একটা খুন হয় এই ধরনের হত্যাকাণ্ডের ক্ষেত্রে, প্রথমত হচ্ছে মরদেহ শনাক্ত, তারপর হচ্ছে যে উইপেন বা যে অস্ত্র ব্যবহার করা হচ্ছে সেটা, পাশাপাশি হচ্ছে এই হত্যার মোটিভ, কারা কারা জড়িত, এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি একটা কম্প্যাক্ট সিচুয়েশনে চলে এসেছি এবং বলা যায় যে হত্যার মোটিভটা কেন বা কী কারণে সেটা জানতে হলে কিন্তু আখতারুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করা বা জিজ্ঞাসাবাদ করাটা জরুরি। এটা দু দেশের পুলিশই কথা বলছে। তবে এর বাইরে আমরা এখন পর্যন্ত কিন্তু মরদেহ উদ্ধার করা যায়নি বা যেই অস্ত্রের সাহায্যে হত্যা করা হয়েছে সেই বিষয়টি উদ্ধার করা যায়নি। তবে দুই দেশের পুলিশের কাছে যারা আসামি হিসেবে গ্রেপ্তার আছেন বা আটক আছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদে যে তথ্য মিলেছে সেই তথ্যগুলোর বিশ্লেষণ করলে দেখা যায় তথ্যগুলো মোটামুটি একই রকম। অর্থাৎ কিভাবে এই হত্যাকাণ্ড হলো, কিভাবে তাকে আসলে টুকরো টুকরো করা হলো, সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হলো, সেই বিষয়ে তথ্য কিন্তু বাংলাদেশের হাতে গ্রেপ্তার যারা রয়েছেন এবং কলকাতার পুলিশের হাতে যারা গ্রেপ্তার রয়েছেন তাদের কথা মোটামুটি মিলে যায় এবং প্রায় একই রকম কথা। সেই জায়গা থেকে আসলে ডিবি প্রধান বলার চেষ্টা করছেন যে যেহেতু এখন পর্যন্ত এই ঘটনাগুলো সবগুলো একই সুতায় গাঁথা যাচ্ছে, সেক্ষেত্রে একটা খুব শীঘ্রই একটা উপসংহারে বা একটা সমাপ্তিতে আসা যাবে যে পুরো ঘটনাটা আসলে কী হয়েছিল। কেননা আপনার নিশ্চয়ই মনে আছে, প্রথমে যখন এই হত্যাকাণ্ডের কথা সামনে আসে তখন কিন্তু আমরা কলকাতা পুলিশের যে স্টেটমেন্ট ছিল তখন কিন্তু তারা কোনো কিছু খুব একটা সুস্পষ্ট করে বলছিলেন না। আমরা বাংলাদেশের যারা পুলিশ রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তাদের মাধ্যমে আসলে
জানতে পারছিলাম। এতদিন পরে, বেশ কিছুদিন পরে, প্রায় সপ্তাহখানেক পরে এসে কিন্তু কলকাতা পুলিশ নিজেরাও জিনিসটা আসলে খোলাসা করা শুরু করেছে এবং তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাংলাদেশ পুলিশের থেকেও যে ধরনের তথ্যগুলো পাচ্ছিলাম, কলকাতা পুলিশের থেকেও যে ধরনের তথ্য পাচ্ছি, এগুলো প্রায় একই রকম। সেই বিষয়টি হয়তো ডিবি প্রধান বোঝাতে চেয়েছেন যে এরকম একটি সিচুয়েশন বা এরকম একটা অবস্থান হয়েছে যে এখন দুই দেশের পুলিশের কাছে যে তথ্যগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ঘটনাটা কি, এবং দুই দেশের বিশ্লেষণেই একই রকম তথ্য উঠে আসছে। অনেক আপনাকে আমার আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কদিন আগের কথা জানি, যেখানে যে সময় ডিবি প্রধান হারুন রশিদ কলকাতায় ছিলেন, সেই সময় মাংস সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে সেপটিক ট্যাঙ্ক থেকে। ধারণা করা হচ্ছে এটা নিহত এমপি শরীরের অংশ। এখন তারপরে যেটা বলা হয়েছিল আমাদেরকে, সেটি হচ্ছে ডিএনএ টেস্টের জন্য এটা পাঠানো হয়েছে। এর পরবর্তী কোনো খবর আসলে আপনার কাছে আছে কিনা একটু জানতে চাচ্ছি। যেমন তার জন্য যে নমুনা সংগ্রহ করা দরকার বাংলাদেশের থেকে তার আত্মীয় স্বজনের, সেই নমুনাও কি বাংলাদেশ থেকে সংগ্রহ করে ভারতে পাঠানো হয়েছে কিনা? আমরা শুনেছিলাম দিল্লির ল্যাবরেটরিতে এইটি পাঠানো হয়েছে। বা কবে নাগাদ ওই ডিএনএ টেস্টের ফলাফল পাওয়া যাবে, কোনো তথ্য আসলে আপনার কাছে আছে? আমরা গতকালকে এই বিষয়টা নিয়ে বাংলাদেশের ঢাকা মেডিকেলের যিনি ফরেন্সিক বিভাগের প্রধান রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি কিন্তু একটা জিনিস আমাদেরকে খুব সুস্পষ্ট করে বলছিলেন, যেহেতু দীর্ঘদিন যাবৎ এই যে মাংস সদৃশ যে বস্তুগুলো পাওয়া গেছে সেগুলো সেপটিক ট্যাঙ্কে পড়েছিল, সেক্ষেত্রে এই পুরো বিষয়টার বা এই ডিএনএ পরীক্ষার যে ব্যাপারটা সেটা কিন্তু সহজ হবে না, সেটা অনেকটাই কঠিন হবে, জটিল হবে, কেননা এটা দীর্ঘদিন সেপটিক ট্যাঙ্কে ছিল, নানা ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া, এই বিষয়গুলো যেমন রয়েছে, পাশাপাশি এটা অনেকটা স্বকীয়তার যে বিষয়টি সেটাও কিন্তু হারিয়েছে। সেক্ষেত্রে এটা কিছুটা লেন্দি প্রসেস বা কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার হবে বলে কিন্তু আমাদেরকে এক ধরনের ধারণা দিয়েছে বাংলাদেশের যারা বিশেষজ্ঞ রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ থেকে এই এমপি আনারের ভাই এবং তার মেয়ে, এই দুইজন কিন্তু ভারত যাওয়ার জন্য চেষ্টা করছেন। তারা যখন যাবে তাদের স্যাম্পলের সাথে ডিএনএ স্যাম্পলটা কিন্তু মেলানো হবে ওই মাংস সদৃশ যে বস্তুটি পাওয়া গেছে। এবং মাংস সদৃশ যে বস্তুটি পাওয়া গেছে সেখান থেকে এক ধরনের ধারণা, কেননা এখানে বাংলাদেশে যারা গ্রেপ্তার আছেন তারা যেই ব্যাখ্যাটা দিয়েছেন হত্যার পর কিভাবে আসলে টুকরো করে এই পুরো মরদেহটি গুম করার চেষ্টা করা হয়েছে, এবং ভারতে কলকাতা পুলিশের কাছে যারা আটক আছেন তারা যেই ব্যাখ্যাটি দিয়েছেন সেই ব্যাখ্যার ভিত্তিতেই কিন্তু আসলে সেপটিক ট্যাঙ্কে এই অভিযানটা চালানো হয়। এবং এই অভিযান চালানোর পর এই মাংস সদৃশ যে বস্তুটি বা বস্তুগুলো সেগুলো পাওয়া যায়, এবং এর প্রেক্ষিতেই এখন ডিএনএ টেস্ট করার বিষয়টি উঠে এসেছে। তবে আমরা সচরাচর যেটা দেখি ডিএনএ টেস্টের ক্ষেত্রে এমন ঘটনায় 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে কিন্তু আসলে রেজাল্ট চলে আসে। হয়তো এক্ষেত্রে এরকমই লাগতে পারে। আপনি জানেন যে দিল্লির যেই ল্যাবরেটরিতে আসলে এটা পরীক্ষা হবে সেটা যথেষ্ট অত্যাধুনিক একটি ল্যাবরেটরি, তো ধারণা করা হচ্ছে এটা হয়তো 1-2 সপ্তাহের মধ্যেই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে এই মাংস সদৃশ বস্তুগুলো আসলেই এমপি আজিমের কিনা। বনি ইবনে কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাকে শেষ করতে হবে। দেশে ব্যবসার পরিবেশ আগের চেয়ে খারাপ হয়েছে। 2023 সালে বিজনেস ক্লাইমেট ইন্ডেক্সে 3.21 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 58.75%। রাজধানীর গুলশানে এমসিসিআই আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, জুলাই মাস থেকে মূল্যস্ফীতি কমবে। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পলিসি এক্সচেঞ্জ চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ। মাসরুর রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স যেটি সাম্প্রতিক সময় করা হয়েছে, এই ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের, আমি যদি বলি যে ব্যবসার সূচকে বাংলাদেশের অবনমন হয়েছে, কোন কোন ফ্যাক্টরে এই অবনমনটা হলো বলে আপনাদের গবেষণায় প্রকাশিত হলো? ধন্যবাদ। আজকে বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স, যেটা মেট্রোপলিটন চেম্বার, এমসিসিআই এবং পলিসি এক্সচেঞ্জ এর একটা যৌথ উদ্যোগ, এটা তৃতীয় বছরের, এটা একটা অ্যানুয়াল এক্সারসাইজ। এই আজকে যেটা রিলিজ হলো 2023-24-এর, এটা থার্ড ইয়ার বা থার্ড অ্যানুয়াল এডিশন। এখানে দেখা গেছে যেটা আপনি বলছিলেন, এখানে প্রায় 2.5 পয়েন্টের মতো ন্যাশনাল স্কোর কমে 58.75-এ চলে আসছে। তো যেভাবে এই ইন্ডেক্সটাকে মানে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস অনুযায়ী সাজানো হয়েছে, তাতে এই 58.75 এটা অরেঞ্জ ক্যাটাগরিতে পড়ে। এখানে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন। তো অরেঞ্জ ক্যাটাগরি যেটা ইন্ডিকেট করে যে বিজনেস এনভায়রনমেন্টে অনেক ধরনের জটিলতা আছে এবং সেগুলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করছে, এটা সেই পর্যায়ে নেমে এসছে। এবং
এইটা এই বিজনেস ন্যাশনাল স্কোরটা করা হয়, এই বছর করা হয়েছে 11টা পিলার এরিয়া বা 11টা বিজনেস এনভায়রনমেন্টের বিভিন্ন থিমেটিক এরিয়া নিয়ে। এর মধ্যে 10টা গত 3 বছর ধরে ধারাবাহিকভাবেই করা হচ্ছে, একটা এনভায়রনমেন্টাল রেগুলেশন এটা এই বছর অ্যাড করা হয়েছে। তো যে 10টা গত বছর এবং এই বছরের মধ্যে কমন, তার মধ্যে দেখা গেছে 7টাতেই অবনতি হয়েছে। জি 3টা ক্ষেত্রে মানে কিছুটা উন্নতি হয়েছে, খুব বড় উন্নতি না, কিন্তু অ্যাটলিস্ট ডিক্লাইন হয়নি, এটা একটা ভালো জিনিস। সেটা হলো টেকনোলজি অ্যাডপশন, ল্যান্ড অ্যাক্সেস টু ল্যান্ড, এবং আপনার আরেকটা হলো ট্রেড ফেসিলিটেশন। কিন্তু আমরা সবচাইতে খারাপ করেছি দুটো জায়গায়, অ্যাক্সেস টু ফাইন্যান্স মানে অর্থায়ন, এবং কর ব্যবস্থাপনা, যে ব্যবসা বাণিজ্যের জন্য যে সামগ্রিক কর, ট্যাক্স পলিসি এবং ট্যাক্স জি অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটো সবচাইতে খারাপ করেছে। কিন্তু এর সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার যদিও 11টা এরিয়ার মধ্যে হাইয়েস্ট স্কোর পেয়েছে, কিন্তু গতবারের তুলনায় ইনফ্রাস্ট্রাকচারের স্কোর কমে এসছে। এটার কারণটা হয়েছে, যেটা ফিডব্যাকে দেখা গেছে, জি যে পাওয়ারের বা বিদ্যুতের অনেক প্রোডাকশন ক্যাপাসিটি আছে, কিন্তু বিদ্যুতের আউটেজ হচ্ছে বা লোড শেডিং হচ্ছে সাধারণত বলা হয়ে ইন্ডাস্ট্রিয়াল থাকে যে এরিয়াতে। 60-এর মধ্যে যদি স্কোর থাকে তাহলে সেই অর্থনীতি বা 60-এর সেই উপরে, দেশের অর্থনীতি ভালো, সেটা তার 60-এর চেয়ে নেমে উপরে। গেছে, সেটা আসলে খারাপ এখন কথাই। এটা আসলে পুরো আসলে অর্থনীতি আপনাকে কিনা জানতে চাচ্ছিলাম, যেমন একটা সময় বিশ্বব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স ছিল, বা এখন যেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স আছে, তার সাথে এই বিজনেস ক্লাইমেট ইন্ডেক্সের গুণগত কি পরিবর্তন আছে, পার্থক্য আছে? আচ্ছা, তো এই দুটা বড়, 2-3টা জায়গায় বড় পার্থক্য। প্রথম কথা, মিলও আছে যথেষ্ট। আপনার এই যে দুটো বললেন গ্লোবাল স্কেলে হয় এগুলো, সেটাও ইন্ডেক্স বা ইন্ডিকেটর, এটাও ইন্ডেক্স বা ইন্ডিকেটর বেসড একটা অ্যাসেসমেন্ট, ঠিক জি আছে। জি মূল পার্থক্যটা হলো যে গ্লোবাল ইকোনমিক ফোরাম, সরি ওয়ার্ল্ড ইকোনমিক ও ফোরাম যেটা অলিগন ফোরাম, জি জিসিআই করে, জি গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স, বা ওয়ার্ল্ড ব্যাংক যেটা এখন বন্ধ করে দিয়েছে, যেটা করতো ওয়ার্ল্ড ব্যাংক ইজ অফ ডুইং বিজনেস, জি সেগুলো 190টা দেশ বা গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে প্রায় 140টা দেশের জন্য হয়। একটা দেশের সাথে আরেকটা দেশ কম্পেয়ার করে, এবং সবগুলো দেশের জন্য একটা স্ট্যান্ডার্ড মেথোডোলজি ইউজ জি করা হতো। বা জি এখন মেথোডোলজির ক্ষেত্রে আমরা এই বিবিএক্সও কিন্তু ডিস্টেন্স টু ফ্রন্টিয়ার টেকনিক্যাল মেথোডোলজি, যেটা ইজ অফ ডুইং বিজনেসে ব্যবহৃত হতো, একই মেথোডোলজি আছে। হাউএভার এটা বাংলাদেশ ফোকাস, ইটস এ হোম গ্রোন ওয়ান, বাংলাদেশ স্পেসিফিক। কিন্তু বড় একটা ডিফারেন্স হলো ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স, সেটা শুধুমাত্র ঢাকা এবং চিটাগং মেট্রোপলিটন এরিয়া, পৃথিবীর জি বেশিরভাগ দেশের জন্য তারা সবচেয়ে দুটো বড় মেট্রোপলিটন এরিয়ার ফিডব্যাক নিত। কিন্তু তাতে যেটা হতো, জি বাংলাদেশে যদিও এই দুইটা সেন্টার প্রাইমারি গ্রোথ সেন্টার, কিন্তু পুরো বাংলাদেশটা কিন্তু এখানে রিফ্লেক্টেড হতো না। বিবিএক্স এ পুরো বাংলাদেশ ন্যাশনাল এভারেজটা আসে, কারণ 8টা ডিভিশনের উপরই কিন্তু জরিপ করা হয়। জি আর দ্বিতীয়ত হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস বা গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এগুলো, বিশেষ করে ইজ অফ ডুইং বিজনেস, এটা ব্যবসায়ীদের কাছে সরাসরি যেত না, ইন্টারমিডিয়ারিজদের কাছে যেত, যেমন লয়ার, আচ্ছা চার্টার্ড অ্যাকাউন্ট। হুম 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 বিবিএক্স কিন্তু সরাসরি বিজনেসদের যে পারসেপশন বা ভয়েস, সেটাকে রিফ্লেক্ট করে। স্যাম্পল সাইজ কত ছিল? 520 এবার আচ্ছা ফাইনালি নেওয়া হয়েছে, 520টা ফার্মের রেসপন্স। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি ওভারঅল রিচ আউট করা হয়েছে আরো হচ্ছে অনেক বেশি, হুম হুম কিন্তু বিভিন্ন কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি টেস্টের পরে 520টা কোয়ালিফাইড রেসপন্সকে কনসিডার করা হয়েছে। আহ, এই ধরনের সার্ভে বা আমরা যদি বলি জরিপের একটা উদ্দেশ্য হচ্ছে যে আহ, দেশের সরকারকে বা যারা আমি যদি বলি পলিসি মেকার, নীতি নির্ধারক আছেন, তাদের জন্য একটা বার্তা বা এক ধরনের পরামর্শ যে কোন জায়গাটা দেশ ভালো করছে বা কোন জায়গাটা খারাপ করছে। সেক্ষেত্রে আপনাদের আসলে পরামর্শ কি? আমি যদি বলি এমসিসিআই এবং পলিসি এক্সচেঞ্জের মধ্যে বলি, সেগুলো বিষয় নিয়ে কি আসলে আলোচনা হচ্ছে বা আলোচনা করার সুযোগ আছে কিনা? সেটা রিপোর্ট আপনি একেবারে যথার্থই বলেছেন। এই ইন্ডেক্স গুলোর মূল কাজ হচ্ছে পালস চেক করা। জি সেটা স্ব ক্ষেত্রে, এই ক্ষেত্রে বিজনেস এনভায়রনমেন্টের কোন এরিয়াতে কি ধরনের গতি প্রকৃতি আছে, কি ধরনের এরিয়াজ আছে, সেগুলো ইস্যুজ আছে, সেগুলো তুলে এনে কোথায় বেশি নজর দিতে হবে, কোথায় আরো ইনভেস্টিগেট করতে হবে, সেই জি প্রস্তুতিটা এই রিপোর্টের মাধ্যমে হয়ে যায়। তো সর্বপ্রথম যে রিফর্মের সবচেয়ে প্রধান যে রিফর্মের আইডিয়াটা উঠে এসছে, যে আপনি প্রথমেই বলেছি এটা অরেঞ্জ ক্যাটাগরিতে আছে, 40 থেকে 60-এর মধ্যে স্কোর থাকলে এটা বোঝায় যে
কমপ্লেক্সিটি আছে, বিজনেস এনভায়রনমেন্টের জটিলতা আছে, এবং এটা ইজি না ব্যবসা বাণিজ্য। সুতরাং এখানে আমাদের দেখতে হবে যে আমাদের কি বিজনেস এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্টের রিফর্ম প্রোগ্রাম সেটা কি কার্যকর আছে, সেটা থাকলে তার গতি ঠিক আছে, তার ফোকাস ঠিক আছে। তো আমি এটা যেটা বলতে চাই যে গত বছর সরকার বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম BICIP বিডা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এই কার্যক্রমটা গ্রহণ করেছে, কিন্তু এটার আন্ডারে ইমপ্রুভমেন্ট গুলা হয়তো এখনো আমরা দেখছি না, কারণ হয়তো সময় লাগবে এগুলোর ইমপ্রুভমেন্ট গুলো কমপ্লিট হতে, বাট এটলিস্ট উদ্যোগটা আছে। কিন্তু হোয়াট দিস কোর ইজ সেইং যে এই রিফর্ম গুলোকে খুব দ্রুত নিয়ে আসতে হবে, সময় নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর এম মাসরুর রিয়াজ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের 5 উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। রাস্তাঘাট তুলে যোগাযোগ ব্যাহত হয়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে কয়েক লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে খোলা হয়েছে 215টি আশ্রয় কেন্দ্র। এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছে সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মনজুর আহমেদ। মনজুর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। বলছিলাম সিলেটের 5টি উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে উজানের ঢলে, তার মানে কি ভারতীয় অংশে কি বন্যা দেখা দিয়েছে কিনা, আর এই অবস্থা কতদিন চলতে পারে, বন্যার পরিস্থিতি কি আরও অবনতি হবে কিনা, কি বলছে স্থানীয় কর্তৃপক্ষ? দেখুন, মূলত হচ্ছে উজানের যে ঢল, ভারতের মেঘালয়ের প্রচুর বৃষ্টিপাত হয়েছে গত কয়েকদিন ধরে। এই উজানের ঢল কিন্তু সিলেটের যে নদীগুলো রয়েছে, বিশেষ করে সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন, সবগুলো নদীর কিন্তু উৎপত্তিস্থল ভারতে, অর্থাৎ আমরা হচ্ছি ভাটিতে আর উজান হচ্ছে ভারত। যে উজানের ঢল, তার ওখানে প্রচুর বৃষ্টিপাত যখন হয়, কিন্তু ওই বৃষ্টিপাতের ফলে কিন্তু যে ঢল নেমে আসে, এই ঢলের কারণে মূলত হচ্ছে আমাদের সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে, বিশেষ করে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, এই উপজেলাগুলো হঠাৎ করে বুধবার রাতে হঠাৎ করে ঢল আসতে শুরু করে এবং খুব দ্রুত গতিতে এই ঢল কিন্তু নেমে আসে। ফলে কিন্তু আকস্মিক বন্যা দেখা দিয়েছে 5টি উপজেলায়। হঠাৎ করে বন্যা দেখা দেয় কিন্তু এই 5টি উপজেলার প্রায় লাখখানেক মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। যেহেতু ঢলের পানি খুব দ্রুত গতিতেই আসে এবং মানুষের বাড়িঘর, অনেকের বাড়িঘর ভেঙে গেছে, কাঁচা বাড়িঘর যেগুলো আছে এগুলো বানের চুড়ে বেশি নিয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, বন্যা পরিস্থিতি, আসলে এখন পর্যন্ত বন্যা বলা যাবে না সেটাকে, কারণ যেহেতু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে এখন। বাংলাদেশে সিলেটে কিন্তু আজকে তেমন একটা বৃষ্টিপাত হয়নি, সারাদিনে মাত্র 25 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে চেরাপুঞ্জিতে যদি বৃষ্টি হয় ভারতের, তখন কিন্তু আবার ঢল আসার আশঙ্কা আছে এবং বন্যা পরিস্থিতি। ঢলের কথা বলছি আমরা, বছরে এই সময় কি এটা এরকমই হয়? এটাই কি মোটামুটি স্বাভাবিক কিনা? আসলে বর্ষা মৌসুম আসলেই আসলে এই যে আমাদের সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে এগুলো প্রায়ই ভারতের ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়। এবারও কিন্তু এটাই হয়েছে, তবে এবার কিন্তু যে ঢলটা এসেছে, হঠাৎ করে ঢলের পানি বেশি চলে এসেছে এবং মানুষকে ভাসিয়ে নিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে কি বলা হচ্ছে, এইটা পানি আসা অব্যাহত থাকবে কতদিন পর্যন্ত, বা সেটা কবে কমতে পারে, এমন কোনো তথ্য দেওয়া হয়েছে কিনা? সেক্ষেত্রে আবহাওয়া অফিস আমাদের যেটা তথ্য দিয়েছে যে আগামী রোববার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশে, এবং চেরাপুঞ্জিতেও আগামী 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা আশা করছেন যে চেরাপুঞ্জি যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়ে যাবে, কারণ এই উজানের যে উপজেলাগুলো আছে সেগুলোই মূলত এফেক্টেড হয়েছে। ভাটি অঞ্চলে কিন্তু বিশেষ করে সীমান্তবর্তী ছাড়া সিলেটের যে অন্য উপজেলা এগুলো কিন্তু বন্যা আক্রান্ত হয়নি, যেগুলো সীমান্ত লাগোয়া এলাকা সেগুলো আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে তারা আশা করছেন যে যদি বাংলাদেশে বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই, সেক্ষেত্রে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে বন্যার পরিস্থিতি উন্নতি হবে। তবে এটা আজকে বলা যাচ্ছে না, আরো 1-2 দিন সময় তারা নিয়ে চেরাপুঞ্জির বৃষ্টির উপর নির্ভর করছে এখানকার বন্যা পরিস্থিতি উন্নতি এবং অবনতি, এই দুটি বিষয়। আমি বলছিলাম যে দুর্গত মানুষের জন্য 215টির মতো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব এলাকায়। সেখানে মানুষজন যারা আশ্রয় নিয়েছেন তারা যথেষ্ট ত্রাণ সামগ্রী পাচ্ছেন কিনা, বা তারা যেসব বলছেন পর্যাপ্ত খাবার রয়েছে কিনা?
জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু 90টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে অন্তত 30 থেকে 35টি আশ্রয় কেন্দ্রে 5টি উপজেলা মানুষজন আসতে শুরু করেছেন এবং যারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাই আশ্রয় কেন্দ্রে এসেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই এখন পর্যন্ত 3টি উপজেলায় 75,000 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হচ্ছে, পাশাপাশি শুকনো খাবার দেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে। এবং স্থানীয় যারা জনপ্রতিনিধিরা আছেন, স্থানীয় বিত্তশালী যারা আছেন, তারাও সার্বিকভাবে বন্যা দুর্গত মানুষের জন্য তারা সহায়তা এগিয়ে এসেছেন। জেলা প্রশাসন বলছে যে এই মুহূর্তে সাময়িক যে ধাক্কাটা তারা সামলে উঠতে পারবেন এবং তাদের সাথে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে এবং যেসব উপজেলায় বন্যার্থ বানবাসী মানুষ আছে যারা তাদেরকে তারা খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে পৌঁছে দিচ্ছেন এবং সেটার কার্যক্রম আজকে থেকেই শুরু হয়েছে এবং আগামী যে 2-1 দিন এই পরিস্থিতির অবনতি যদি হয় তাহলেও তাদের প্রস্তুতি আছে। সবগুলো উপজেলা ইউনোরা বিষয়টি মনিটরিং করছে, পাশাপাশি জনপ্রতিনিধিরা বিষয়গুলো মনিটরিং করছে বলে জেলা প্রশাসন আমাদের জানিয়েছে। ফসল বা সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা গেল কিনা? আসলে এখন পর্যন্ত বিশেষ করে যে 5টি উপজেলায় ঢলের কারণে ক্ষতি হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে বেশ কিছু জায়গায়, কিন্তু এখন পর্যন্ত আসলে সঠিক তথ্য নিরূপণ করা যায়নি। গোয়াইনঘাট উপজেলায় আমাকে সকালের দিকে ইউনোর সাথে আমার কথা হচ্ছে, তিনি যেটা বলেছেন যে সেখানে প্রায় 50,000 মেট্রিক টন ধান নষ্ট হয়েছে ইতিমধ্যে, এই তথ্য তিনি আমাকে দিতে পেরেছেন। মঞ্জুর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে বিরতিতে যেতে হবে, আমরা পরে আবারও যোগাযোগ করব আপনার সাথে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে আন্তর্জাতিক সীমান্ত সহ বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ হারিয়েছে দেশটির জান্তা বাহিনী। স্পেশাল অ্যাডভাইজারি কাউন্সিল ফর মিয়ানমার SACM এর তথ্য মতে মিয়ানমারের 86% ভূখণ্ড দখল করে এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। দেশটিতে জান্তা বাহিনীর কার্যকর কোনো নিয়ন্ত্রণ নেই। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। অধ্যাপক মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছিলাম। বলছিলাম একটি সূত্র ধরে যে প্রায় 86% এলাকা মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে নেই। আমরা জানি সে দেশে অসংখ্য উপদল রয়েছে, মূলত 7টি যেসব প্রদেশ রয়েছে সেখানকার জাতিভিত্তিক যেসব বিদ্রোহী দল রয়েছে তারাই আসলে নিয়ন্ত্রণ করছে এবং সংখ্যাগরিষ্ঠ বামার সম্প্রদায় যারা মূলত শাসন করে থাকে মায়ানমার, তাদের সাথে অন্য জাতিগোষ্ঠীর মূল্য যে সংকট, তার কারণেই এই বর্তমান যে বিদ্রোহ চলছে বলা হয় থাকে এটা কারণ। সাম্প্রতিক সময় এটা অনেকেই বলছিলেন যে মায়ানমার কি আসলে ভেঙে যাবে নাকি একটি কনফেডারেশন হবে যেখানে 7টি প্রদেশ তাদের স্বায়ত্তশাসন অর্জন করতে পারবে। শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে মায়ানমার, আপনি কি মনে করছেন? ধন্যবাদ। এটা রয়টার্সের রিপোর্ট এবং বিভিন্ন রিপোর্ট থেকে যদিও জানা যাচ্ছে যে মিয়ানমারের বেশিরভাগ অঞ্চল বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে, কিন্তু এটা প্রমাণ করে না যে জান্তা সরকার ক্ষমতাচ্যুত হতে যাচ্ছে। কারণ মিয়ানমারের ইতিহাস পর্যালোচনা করলে আপনারা দেখবেন যে সবসময়ই এই ধরনের দীর্ঘ সিভিল ওয়ার মিয়ানমার অভিজ্ঞতা আছে। মিয়ানমারের সরকার পরিবর্তন করতে হলে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো মিয়ানমারের যে প্রধান জনসংখ্যা অধ্যুষিত কয়েকটা নগর, যেমন ইয়াঙ্গুন বা রেঙ্গুন, নেপিডো, মান্ডালা, এই বড় বড় শহরগুলোকে নিয়ন্ত্রণ নিতে হবে। পুরো মিয়ানমার নিয়ন্ত্রণ নিলেও কাজ হবে না। এখন এই বড় বড় শহরগুলোর মধ্যে বিপুল সংখ্যক জনসংখ্যা রয়েছে এবং এগুলো সফিস্টিকেটেড ওয়েতে কিন্তু আর্মি সেগুলোকে সিকিউর করে রেখেছে। কাজেই আপনার এই বিস্তীর্ণ যে গ্রামীণ অঞ্চলগুলো দখল করা আর এই সফিস্টিকেটেড আর্মি পরিবেষ্টিত এই নগরকে দখল করা এক কাজ নয়। এবং এটা করতে হলে যে বিদ্রোহী গোষ্ঠী তাদের মিয়ানমারের যে নেইবারিং কান্ট্রি তাদের সাপোর্ট লাগবে। এখন আপনি যদি বিশ্লেষণ করেন চায়না কি তাদেরকে সাপোর্ট দিবে কিনা, চায়না মিয়ানমারকে সবসময় একটা প্রক্সি কান্ট্রি হিসেবে মনে করে এবং চায়না সবসময় ডাবল রোল প্লে করে। চায়না মিয়ানমারের জান্তা সরকারকে সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখে, আবার জান্তা সরকারকে নিয়ন্ত্রণ করার জন্য এই উপদলীয় যে বিদ্রোহী গ্রুপগুলো আছে তাদেরকেও সুযোগ সুবিধা দেয়। এইখানে মিয়ানমারের যে প্রতিবেশী কারা, একদিকে আছে লাওস, একদিকে হচ্ছে থাইল্যান্ড, একদিকে আছে চায়না যেটা বিরাট অঞ্চল, একদিকে আছে আপনার ইন্ডিয়া এবং একদিকে বাংলাদেশ। বাংলাদেশ তো ফ্রেন্ডশিপ টু অল মেলিস্টো নান, বাংলাদেশ মিয়ানমারকে সাপোর্ট দিবে না, জান্তা সরকারের বিরুদ্ধে যাবে না, যেটা প্রমাণ আমরা পেয়েছি যে তাদের আর্মি যখন আমাদের এখানে চলে আসছে আমরা আবার সেটাকে ফেরত দিচ্ছি। এখন লাওস কিছু করতে পারবেন। আপনি থাইল্যান্ড যদি দেখেন, থাইল্যান্ড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এলি, কিন্তু ইদানিং কিন্তু আপনি দেখেন তারা
মানে জান্তা সরকারের সঙ্গে তাদের নর্মালাইজেশনে গিয়েছে। জি চায়নাও সেটা করবে না। চায়না সবসময় মিয়ানমার একটা স্টেবিলিটি চায়। আর ইন্ডিয়া যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিটিক্যাল পার্টনার, কিন্তু জিওপলিটিক্যাল কারণে চায়নার জান্তা সরকারের সঙ্গেই সে এই কাজটা করছে। আরেকটা শক্তি থাকতে পারে যেটা রাশিয়াও কিন্তু এখন মিয়ানমারের সাথে একটা অস্ত্র বাণিজ্যের কাজ আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মিয়ানমারের যে বিদ্রোহী গ্রুপ, তাদেরকে জয়লাভ করতে হলে এক্সটার্নাল শক্তিগুলোর যে সাপোর্টটা দরকার হবে সেই শক্তিটা পারবে না। কাজেই মিয়ানমারের জান্তা শুধুমাত্র যদি শহরগুলোকে নিয়ন্ত্রণ করে বসে থাকে, তাহলে কয়েকশো বছর তারা এই মানে যুদ্ধটা চালিয়ে যেতে পারবে। জি কাজে সেই ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স গুলোর সাপোর্ট না পাওয়া পর্যন্ত জান্তা সরকারের মানে জয়লাভ করার সুযোগ নাই। সেই ক্ষেত্রে মিয়ানমার ভেঙে যাওয়ারও কোনো সুযোগ নাই। এই জিনিসটা চায়না যেভাবে চাচ্ছে যে একটা স্টেবিলাইজেশন, এটা আলোচনার মাধ্যমে যদি চায়না একটা এখানে রোল প্লে করে এবং বিদ্রোহী গ্রুপগুলো যদি চায়না বা অন্য অ্যাক্টরদের সাথে কথা বলে তারা একটা নেগোসিয়েশনে যায়, তাইলেই হয়তো তারা স্বায়ত্ত শাসন পেতে পারে। কিন্তু কনফেডারেশন বা ভেঙে যাওয়ার সুযোগ এখানে নেই। সেক্ষেত্রে আপনি বলছেন চায়না দ্বৈত ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ আমরা বলতেই পারি যে তারা জান্তা সরকারের সাথে সম্পর্ক রাখছে, একই সাথে যোগাযোগ রাখছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে। খুবই স্বাভাবিক, চায়নার হয়তো একটা নীতি যে যে পক্ষই জয়লাভ করুক তাদের সাথে যেন চায়নার এক ধরনের এনগেজমেন্ট থাকে, সেই চেষ্টা নিশ্চয়ই তারা করছে। এই পলিসি বা এই নীতি কি কখনো বুমেরাং হতে পারে কিনা, ব্যাকফায়ার করতে পারে কিনা? আমরা চায়নার এই যে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চায়না আপনার এখানে যে মিয়ানমার যে স্বাধীনতা লাভ করলো, সেই স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত চায়নার ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি, বেশিরভাগ সময় কিন্তু জান্তা সরকার চায়নাকে নিয়ন্ত্রণ করেছে। জি এবং এই জান্তা সরকারগুলো সেখানে ডেমোক্রেসি এসেছে, সেই ডেমোক্রেসি কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কোনো ডেমোক্রেসি নেই। সেই ডেমোক্রেসিটাও চাই মানে জান্তা সরকার নিয়ন্ত্রিত ডেমোক্রেসি ছিল। তাহলে এতদিন জান্তা সরকার যে নিয়ন্ত্রণ করলো, এই কারণে আপনি দেখবেন যে পুরো মানে মিয়ানমারের যে জনগোষ্ঠীর মধ্যেও কিন্তু তারা বিদ্রোহী গোষ্ঠীকে আস্থায় নিতে পারছে না, সাহায্য করতে পারছে না। তাদের অভিজ্ঞতা বলছে যে জান্তা সরকারকে পরাজিত করা সম্ভব নয়। এই বিপুল জনগোষ্ঠীর মধ্যে এই আস্থা ফিরিয়ে একটা রেভলিউশন করতে না পারলে কিন্তু জান্তা সরকারকে পদত্যাগ করানো সম্ভব নয়। এবং এই রেভলিউশন করার মতো আপনি যেটা শুরুতে আপনি নিজেই বলেছেন যে চায়নাতে কিন্তু বিভিন্ন দল, গ্রুপ, গোষ্ঠী, ওয়ারলর্ড এগুলোতে বিভক্ত। কাজে একক কোনো নেতা কিন্তু এখানে নেই, এবং অং সান সুকিও কিন্তু সে একক নেতৃত্ব দেওয়ার বর্তমানে পলিটিক্যাল স্টেবিলিটিতে নেই। তো কাজেই আমার মনে হয় না যে চায়নার যে দ্বৈত রোল, এটা তার জন্য বুমেরেং হওয়ার কোনো সুযোগ নাই। ইন্টারন্যাশনাল যে একটা স্ট্র্যাটেজিক অবস্থান এবং আপনার দক্ষিণ এশিয়ার যে ইস্ট এশিয়ার যে স্ট্র্যাটেজিক অবস্থান, সেই অবস্থানে কিন্তু চায়নার এই রোলটা চায়নার জন্য ঠিকই আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট কোনো ভূমিকা রাখবে কিনা? মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে সমস্যা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র তো এখানে স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স করতেই পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ইনফ্লুয়েন্স করতে হলে হয়তো থাইল্যান্ডের দিয়ে যেতে হবে অথবা ইন্ডিয়াকে দিয়ে যেতে হবে। এখানে ইন্ডিয়া তার জিওপলিটিক্যাল, তার ভারত মহাসাগরে তার নিয়ন্ত্রণ রাখার জন্য সে একটা ক্রিটিক্যাল একটা রিলেশন তৈরি করেছে মিয়ানমারের সাথে। থাইল্যান্ডও কিন্তু আসিয়ানের মাধ্যমে সেখানে তার একটা ক্রিটিক্যাল সিচুয়েশন করেছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ইনফ্লুয়েন্স করার জন্য তার তো এখানে স্ট্রং লোকাল বা রিজিওনাল অ্যালি লাগবে, সেই অ্যালিটা নাই। সেই অ্যালাই কি, সেই মিত্র কি থাইল্যান্ড হতে পারে না? থাইল্যান্ডের সাথে তো মিয়ানমারের সীমান্ত রয়েছে। না, কিন্তু আমরা কিন্তু থাইল্যান্ডের বর্তমান যে ফরেন পলিসি, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থাইল্যান্ড নিজেই কিন্তু আপনার মিয়ানমার জান্তা সরকারের সাথে তার সম্পর্কটা নর্মালাইজেশনে যাচ্ছে। কাজেই সে তো কনফ্লিক্টের দিকে যাচ্ছে না, সে তো মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি হতে চাচ্ছে না। তার সাম্প্রতিক যে পলিসি সেটাতে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা আপনারা দেখেন আসিয়ানের যে 2021 সনের যে একটা পিস একটা ফর্মুলা, সেই ফর্মুলা ভিত্তিতেই কিন্তু থাইল্যান্ড আছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র থাইল্যান্ডকে সেভাবে পাচ্ছে না। তাহলে মিয়ানমারের যে বর্তমান অবস্থা, যুদ্ধ বিধ্বস্ত, স্বাধীনতার পর থেকে গণতন্ত্রহীনতা, জান্তা সরকার সবসময় দেশ চালাচ্ছেন, এর তার সমাধান নিকট ভবিষ্যতে আপনি দেখছেন না? খুব নিকট ভবিষ্যতে আসলে মানে পরিস্থিতি, আসলে পৃথিবীতে যে কোনো পরিস্থিতি যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে, আগে থেকে বলা যায় না, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। কিন্তু যে সিম্পটম গুলো আমরা দেখছি তাতে বোঝা যাচ্ছে যে এটা, যার জন্য দেখলে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুটাও ঝুলে আছে। বাংলাদেশের সঙ্গে চায়নার এত ভালো সম্পর্ক, ইন্ডিয়ার এত ভালো সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে ভোকাল হচ্ছে, জাতিসংঘে যেখানে আলোচনা হচ্ছে, তারপরে কিন্তু মিয়ানমার সমস্যা আমরা সমাধান করতে পারছি না। এই কারণই হলো যে চায়নাতে সবকিছু এসে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো হারিয়ে যাচ্ছে। এটা আমাদের ওয়েট করতে হবে এবং স্ট্র্যাটেজিক্যালি এটা সময় লাগবে আসলে। নিশ্চয়ই আমরা সেটাই অপেক্ষায় রয়েছি। আমরাও চাই যে একটি ভালো সমাধান হয়ে আসুক, না হলে
শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্য একটি সংকট হয়ে দাঁড়িয়ে থাকবে মিয়ানমার। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মামুন আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এই ছিল ইটার স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।